বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে আজ। বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম ধাপে যোগদানকারী বিদেশি মুসল্লিগণ এবার দ্বিতীয় ধাপেও ২২ জেলার মুসল্লিদের সাথে ইজতেমায় অংশগ্রহণ করেছেন। গতকাল বিকেলেই তাবলিগের স্বেচ্ছাসেবক ও গাজীপুর সিটি কর্পোরেশন কর্মীরা মাঠ পরিষ্কার করে ইজতেমার জন্য প্রস্তুত করে নিয়েছেন। এবার ঢাকা জেলার আংশিক সহ ২২ জেলার মুসল্লিরা ৪০টি খিত্তায় অবস্থান নিয়েছেন। ৭৬ দেশ থেকে আসা প্রায় ৩,০৫০ জন বিদেশি মেহমান এখনও বিদেশি খিত্তায় অবস্থান করছেন। ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা সম্পন্ন করে তারা দেশে ফিরবেন। ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইজতেমার দ্বিতীয় ধাপেও ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখা হয়েছে। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে আছেন গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। যাচ্ছি তার কাছে। নাসির, ইজতেমার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সাগর, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে আজ সকাল থেকেই। সকালের দেশের ২২টি জেলার, ঢাকার আংশিক সহ ২২টি জেলার তাবলিগ মুসল্লিরা এখানে উপস্থিত হয়েছেন এবং এই পর্বে মূলত তাবলিগের জুবায়ের অনুসারী যেটা সুরায়ে নেজামি, তাদের সদস্যরা এই পর্বে যোগদান করেছেন। এই প্রথম পর্বে ৪২টি জেলা ছিল, এই পর্বে ২২টি জেলা। দুই পর্বে মোট ৬৪ জেলার তাবলিগ মুসল্লিরা এই ইজতেমায় যোগদান করেছেন। সকাল থেকেই মুসল্লিরা ময়দানে যার যার খিত্তায় এবং তাঁবুতে অবস্থান নিয়েছেন এবং পাশাপাশি আজ বেলা ১১টায় তাদের মশওরা রয়েছে। সেই মশওরায় সিদ্ধান্ত হবে, শীর্ষ মুরব্বীদের মশওরায় সিদ্ধান্ত হবে এই ৩ দিন ইজতেমা কিভাবে চলবে, কারা কারা বয়ান করবেন এবং শেষ পর্যন্ত কারা আখিরি মুনাজাত পরিচালনা করবেন, এরা আজকে ১১টায় মশওরায় সিদ্ধান্ত হবে। এছাড়া ময়দান জুড়ে অনেকটাই ফাঁকা রয়েছে, কারণ ২২ জেলার মুসল্লিরা জাস্ট ময়দানের উত্তর দিকের অংশে তারা অবস্থান নিয়েছেন এবং বাকিগুলো ময়দান পুরো ফাঁকা রয়েছে। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ আগের মতোই তারা চালিয়ে যাবেন বলে আমাদেরকে বলেছেন। এই ছিল সার্বিক অবস্থা। সাগর, টঙ্গী থেকে জানছিলাম ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের খবর। রাজধানী ঢাকা সহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। এজন্য ভক্তবৃন্দ, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও মন্দিরে পূজার আয়োজনে যোগ দিচ্ছেন। এ বিষয়ে জানতে যাচ্ছি সহকর্মী সাদরিনা খন্দকারের কাছে। সাদরিনা, পূজার কি আনুষ্ঠানিকতা এখন হচ্ছে, এই মুহূর্তে সার্বিক অবস্থা কেমন দেখছেন? সাগর, আমি এই মুহূর্তে আছি জগন্নাথ হলের মাঠে। এটাই হচ্ছে ঢাকার মধ্যে সবচেয়ে বৃহৎভাবে সরস্বতী পূজা উদযাপন করে। সবাই, শিক্ষার্থীরা, অভিভাবকরা সবাই এখানে, যারা হচ্ছে ভক্তকুল রয়েছে, পূজা পালনের জন্য এসেছে। আজকে কিন্তু এইবার কিন্তু ২ দিন ব্যাপী সরস্বতী পূজা পালন করা হচ্ছে। এখনই কিছুক্ষণের মধ্যে ১০টা ২৭-এর মধ্যে পূজার সময় শেষ হয়ে যাবে। শেষ মুহূর্তে সবাই দেবীর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন। তারপরে অঞ্জলি জ্ঞাপনের মাধ্যমে পূজা শেষ হবে। আর যারা নতুন শিক্ষার্থী, তাদের কিছুক্ষণের মধ্যেই হাতে খড়ি দেওয়া হবে। হাতে খড়ি দেওয়ার মাধ্যমে তাদের শিক্ষা জীবনের সূচনা হবে। এবারে সবার প্রত্যাশা যে হচ্ছে বিদ্যা এবং জ্ঞানের দেবীর আশীর্বাদে যেন জ্ঞান এবং সৃজনশীলতার আলো সবার মধ্যে ছড়িয়ে পড়ে। এইভাবেই সবাই প্রত্যাশা করছেন, দেবীর কাছে প্রার্থনা করছেন। সাগর, এই ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম সরস্বতী পূজার খবর। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। যাচ্ছি তার কাছে। আপেল, ইজতেমার সার্বিক পরিস্থিতি এবং পরিবেশের খবর আমাদেরকে জানাবেন। হ্যাঁ, বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মূলত সকালের দিকে ভারতের মাওলানা হুসেন আহমেদ, উনি আসলে জিম্মাদার যে সাথীরা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন, অর্থাৎ
যে 22টি জেলা থেকে মুসলিরা এসেছেন, তাদের এই যে বিশ্ব ইজতেমার তাদের যে আনুষ্ঠানিকতা কি আমল করবেন সেই দিক নির্দেশনামূলক বয়ান এখন হচ্ছে। হওয়ার পরে আসলে আমি যেটা জেনেছি যে বাদ আসর অথবা মূল আনুষ্ঠানিকতা যেটা আছে সেটি আসলে শুরু হবে বয়ানের বিষয়। কিছুক্ষণ আগে ঢাকা গাজীপুর মেট্রো কমিশনার আসলে উনি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে উনি জানিয়েছেন যে এবার যেহেতু 2 ধাপে বিশ্ব ইজতেমা হচ্ছে, এই জন্য যে আসলে ভিড়ের কথা বলি বা যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা যেটা আমরা আশঙ্কা করছিলাম যে আসলে যেহেতু 2টি পক্ষ এবার বিশ্ব ইজতেমাকে ঘিরে একটি উত্তেজনা বিরাজ করছিল, তারা বলছেন যেহেতু 2 ধাপে হচ্ছে মুসল্লির সংখ্যাও কম এবং নিরাপদে নির্বিঘ্নে যাতে বিশ্ব ইজতেমাটি অনুষ্ঠিত হতে পারে এই জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং সাদা পোশাকেও পুলিশ আসলে যে মাঠের ময়দানেও তারা ভিতরে তারা অবস্থান করছেন। সব মিলে বলে রাখি যে এখনকার যে বিষয়টি যেটি রয়েছে যে বিদেশি যে মেহমানরা রয়েছেন তারাও এখন রয়েছেন এবং আয়োজক কমিটির কাছ থেকে আমি যেটি জানতে পেরেছি যে যেভাবে খুব নিরাপদে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে যাতে বিশ্ব ইজতেমার তাদের যে 2য় ধাপের যে আনুষ্ঠানিকতা যেটি শুরু হলো সেটি যাতে শেষ হয়ে যায় সেই জন্য সব ধরনের তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। এখন মূলত হচ্ছে যে জিম্মাদার সাথীদের সঙ্গে আলোচনা হচ্ছে যে পুরো সময়টি তারা কিভাবে অতিবাহিত করবেন এবং মূল যে বয়ানটি সেটি যখন শুরু হবে সেটি আমরা দর্শকদেরকে জানিয়ে দেব। টঙ্গী থেকে জানছিলাম ইজতেমার প্রথম পর্বের 2য় ধাপের খবর। মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পল ভ্যালেন্তিনো ফিরি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে ঢাকা সেনানিবাসের সেনা সদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা 2 দেশের বিদ্যমান সুসম্পর্ক এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর আগে সফররত ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। 5 দিনের সফরে গতকাল ঢাকায় আসেন জেনারেল ফিরি। এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ইস্যুতে চট্টগ্রাম আদালত এলাকায় ভাঙচুরের ঘটনায় আরও 11 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত। সকালে কোতোয়ালি থানা পুলিশের করা মামলায় আসামিদের চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে তোলা হয়। বিচারক আবু বক্কর সিদ্দিক এই নির্দেশ দেন। এর আগে পুলিশের কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করা হয়। পুলিশ আসামিদের আদালতে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদেরকে আদালত এলাকায় ভাঙচুরের মামলায় গ্রেফতারের আদেশ দেন। পরে তাদের 11 জনকে কারাগারে পাঠানো হয়। গত বছরের 25 নভেম্বর চট্টগ্রামে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময় দাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে 3 কিস্তিতে দুর্বার রাজশাহী ক্রিকেটারদের সব পাওনা বুঝিয়ে দেবেন ফ্র্যাঞ্চাইজি মালিক শফিকুর রহমান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। দেশ ছেড়ে পালানোর গুঞ্জনে আজ ভোরে শফিকুরকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে দোষ স্বীকার করে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে নির্ধারিত সময়সীমার মধ্যে ক্রিকেটারদের সকল পাওনা বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। বিজ্ঞপ্তিতে জানানো হয় 3, 7 এবং 10 ফেব্রুয়ারি 3 দফায় পারিশ্রমিক প্রদান করবে ফ্র্যাঞ্চাইজিটি। প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সবাই অর্থ বুঝে পাবেন বলেও নিশ্চয়তা দিয়েছেন শফিক। অন্যথায় তার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে বলে জানিয়েছেন তিনি। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। অবিলম্বে নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। মুন্সিগঞ্জ জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এসব বলেন রিজভী আহমেদ। তিনি বলেন, বিএনপি মানুষের ভোটের অধিকারের জন্যই দীর্ঘ লড়াই করেছে, ত্যাগ স্বীকার করেছে হাজার হাজার নেতাকর্মী। স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, জনগণের কোনো সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ পালন করছে আওয়ামী লীগ। ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আপনার নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে, যে জনগণ মনে করবে যে আমরা 16 বছর যেটা বঞ্চিত হয়েছি, 17 বছর যেটা বঞ্চিত হয়েছি, সেই বঞ্চনার দুঃস্বপ্ন যেন তাদের দূর হয়। এই জন্যই আপনার অবাধ সুষ্ঠু নির্বাচনের একটা ডেডলাইন, একটা তারিখ তাদেরকে অবশ্যই দিতে হবে। আমরা সংস্কারের বিরুদ্ধে নই,
আমরা বারবার কি কি সংস্কার হওয়া উচিত সেটা বলেছি। সংস্কার হতে বেশি দিন সময় লাগে না, আর সংস্কার তো যুগ যুগ ধরে চলবে, এটা তো চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি ডিমান্ড, এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে, কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় না। এদিকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী ডিসেম্বর অথবা জুনে জাতীয় নির্বাচনের আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান। স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন কবে হবে তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি জানান, মৃত ভোটারদের বাদ দিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরই মধ্যে 1% ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সারা দেশে 1.5% মৃত ভোটার বাদ পড়লে প্রায় 18 লাখ ভোটার বাদ যাবে বলেও জানান ইসি সানাউল্লাহ। যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে 6টি ফ্লাইট সিলেট ও ভারতের কলকাতায় অবতরণ করেছে। সকাল 10:30টার পর ডাইভার্ট ফ্লাইটগুলো পর্যায়ক্রমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসতে শুরু করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানানো হয়, ঘন কুয়াশার কারণে রোববার রাত 3:30 থেকে 4:50 পর্যন্ত সময় 6টি যাত্রীবাহী ফ্লাইট বিমানবন্দরে নামতে না পেরে সিলেট ও কলকাতা বিমানবন্দরে যায়। মূলত ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে ভিজিবিলিটি বা দৃশ্যমানতা কমে গেলে উড়োজাহাজ অবতরণে এই সমস্যা হয়। সেজন্য পরিস্থিতি বুঝে ফ্লাইটগুলোকে নিকটস্থ বিমানবন্দরে জরুরি অবতরণ করার নির্দেশ দেওয়া হয়। তাবলিগ জামাতের মুরব্বী মৌলানা জুবায়ের অনুসারী শুরায়ু নেজামের প্রথম পর্বে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু হলো আজ। বাদ জোহর পাকিস্তানে মৌলানা জিয়াউল হক বয়ান করবেন। ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 5 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাজীপুরের নাসির আহমেদকে সাথে নিয়ে আপেল শারিয়ারের রিপোর্ট। আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা। অংশ নিয়েছেন গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, পাবনা, সিলেট সহ 22 জেলার মুসল্লিরা। মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ ঢাকার একাংশের মুসল্লিরাও রয়েছেন। 40টি খিত্তায় ভাগ হয়ে টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন তারা। প্রত্যেকবারই আসি আল্লাহকে রাজি খুশি করার জন্য এখানে আসি। আমরা ঈমান ও আমল শেখার জন্য এখানে আসছি। আল্লাহর দিনকে শেখার জন্য আমরা একমাত্র এখানে আসছি, যাতে শান্তিপূর্ণভাবে সবাই যেন ইজতেমাটা করতে পারে, এই জন্য মুসল্লিদের জন্য 2 পর্ব করা হয়েছে। সাহাবাদের মতন আমাদের জিন্দেগি হয়, তাদেরকে নমুনা মতন আমাদের চলতে হবে। আমাদের মুরব্বীরা বলবেন, দিক নির্দেশনা দিবেন, যেগুলো মেনে পুরা এলাকার মধ্যে পুরা পাড়ায় মহল্লায় আমরা এই দিনের দাওয়াত পৌঁছায় দেব। 72 দেশ থেকে আসা প্রায় 3000 বিদেশি দ্বিতীয় ধাপেও রয়েছেন ময়দানে। মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন দেশি বিদেশি আলেমরা। বিভিন্ন দায়িত্বশীল যিনারা থাকে মাঠের ভিতর, অর্থাৎ আমরা খিত্তার জিম্মাদার বলে থাকি, যে খিত্তাগুলো থাকে আমাদের, এই খিত্তার জিম্মাদার সাথীদের সাথে আমাদের মুরব্বীদের পক্ষ থেকে মুজাকারা হয়েছে, আলোচনা হয়েছে। জোহরের পরে আমাদের পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব বয়ান করবেন এবং আসরের পরেও বয়ান হবে। মাগরিবের পরে আমাদের ভারতের শীর্ষ মুরব্বী মাওলানা আহমেদ লার সাহেব বয়ান করবেন। ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনী 5 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। 16টি ওয়াচ টাওয়ার রেখেছি। 16টি ওয়াচ টাওয়ার থেকে আমরা বাইনোকুলারে দেখছি। আমরা সিসি ক্যামেরার আওতায় সমস্ত মাঠটি নিয়ে এসেছি। আমরা মোবাইল পার্টি রেখেছি। আমরা এখানে স্থির ডিউটি রেখেছি, পিকেট ডিউটি রেখেছি, চেকপোস্ট রেখেছি। আমরা ইনশাল্লাহ নিরাপত্তার কোনো ঘাটতি আমরা দেখছি না। 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। আর দ্বিতীয় পর্বে দিল্লির মাওলানা সাদ অনুসারীদের 14, 15 এবং 16 ফেব্রুয়ারি ইজতেমা আয়োজনের কথা রয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর।
বিদ্যা, বাণী ও সুরের দেবীর বন্দনার মাধ্যমে উদযাপিত হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এই দিন শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণ ভোজন সহ বিভিন্ন প্রথাও প্রচলিত রয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আলাদা বাণীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। সাদরিনা খন্দকারের রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা, বাণী ও সুরের প্রতীক দেবী সরস্বতী ধরায় নেমে আসেন। দেবীর কাছ থেকে জ্ঞান, বিদ্যা ও সুরের উৎকর্ষ লাভের আশায় অর্ঘ্য ও অঞ্জলির মধ্য দিয়ে পূজিত হয়েছেন দেবী। দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বিদ্যাদেবীর আরাধনায় দিন কাটিয়েছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। এদিন হাতেখড়ির মাধ্যমে শিক্ষা জীবনের শুরু হয় শিশুদের। আজকে আমি দেবীর কাছে চেয়েছি আমি যেন ভালো হয়ে পড়াশোনা লেখাটুকু করতে পারি। আমি এইটাই সরস্বতী মার কাছে চেয়েছি, যাতে আমি আরো ভালো করতে পারি, আমার পড়াশোনা যাতে অনেক ভালো হয়। আমি চাই যেন আমি পড়ালেখা করে অনেক বড় হতে পারি, গান শিখে অনেক বড় হতে পারি। বিদ্যার দেবীর আশীর্বাদে জ্ঞান ও সৃজনশীলতার আলো ছড়িয়ে পড়ুক সবার জীবনে, এমনটাই আশা ভক্তকুলের। আমার বাচ্চারা যেন সুস্থ থাকে এবং সুস্থভাবে তাদের লেখাপড়ার যে ইয়েটা আছে ওটা যেন শেষ করতে পারে। অবশ্যই বিদ্যা চাইবো, আমার মেয়ের জন্য চাইবো, আর আমার জন্যও চাইবো যেন আমি আধ্যাত্মিক জগতে আরো শাস্ত্রগ্রন্থ পড়ে নিজে জ্ঞান অর্জন করতে পারি, যাতে ক্যারিয়ারে আরো প্রসপার করতে পারি, যাতে উন্নতি করতে পারি, সেটাই অবভিয়াসলি চাইছি, বাট স্পেসিফাই করে বলবো না কি চাইছি। বাবুর জন্য চাওয়া হলো লেখাপড়া করে একজন ভালো মানুষ যাতে হতে পারে। প্রতিবারের মতো এবারও দেশের সবচেয়ে বড় আয়োজন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। সকাল থেকেই ঢল নামে ভক্তদের। হলের মাঠে বিশ্ববিদ্যালয়ের ৭২টি বিভাগ পৃথকভাবে পূজার আয়োজন করে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ন্যূনতম যে সংস্কারগুলো না হলে জাতীয় নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না, ততক্ষণ ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ফেনীর পরশুরামের বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। যে এমন একটা নির্বাচন এই জাতির পাওয়া প্রয়োজন, যে নির্বাচনে আসলে স্বাচ্ছন্দ্যের সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে, আর প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের ভোটও নিশ্চিত হবে, সেটা দেশে এবং প্রবাসে। আমরা চাই যে সেই রকম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা উচিত। গ্রামাঞ্চলে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানো ও প্রাথমিক পর্যায়ে নির্ণয়ের লক্ষ্যে দেশব্যাপী শুরু হচ্ছে পিঙ্ক রিবন প্রকল্প বাংলাদেশ 2025। বেকম্যানস হেনা ফাউন্ডেশন ও আমানা ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে। আকিস বেকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন আজ এক অনুষ্ঠানে এসব কথা জানান। এই প্রকল্পের আওতায় যুক্তরাজ্যের 12 জন সহ বাংলাদেশের স্থানীয় চিকিৎসকদের একটি যৌথ দল গ্রামীণ এলাকায় স্তন ক্যান্সার বিষয়ে কর্মশালা ও প্রশিক্ষণ অধিবেশন পরিচালনা করবেন। বাংলাদেশের যত নারী ক্যান্সারে আক্রান্ত হয় তার মধ্যে শতকরা 19% স্তন ক্যান্সার। বছরে 13,000 নারীর শরীরে নতুন করে এই ক্যান্সার শনাক্ত হয় বলেও জানানো হয় এই অনুষ্ঠানে। সিরামিক শিল্পে ব্যবহৃত জ্বালানি গ্যাসের মূল্য পুনরায় বৃদ্ধি না করে সিরামিক শিল্পে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সিরামিক টাইলস ও সিরামিক পণ্যের উপর আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BCMEA। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান BCMEA-র সভাপতি মইনুল ইসলাম। তিনি জানান, সিরামিক শিল্পে গ্যাস ছাড়া অন্য কোনো জ্বালানি ব্যবহারের সুযোগ নেই। নির্দিষ্ট মাত্রার চাপে গ্যাসের সরবরাহে ঘাটতি হলে উৎপাদন প্রক্রিয়ায় থাকা সব পণ্য তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। এর ফলে কোম্পানিগুলো আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাসের সরবরাহ না থাকা সত্ত্বেও কোম্পানিগুলো গ্যাসের বিল প্রদান করে যাচ্ছে উল্লেখ করে সংগঠনের সভাপতি আরও জানান, বিগত বছরগুলোতে প্রয়োজনীয় গ্যাসের চাপের অভাবে সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় বিশ্ববাজারে নামি দামি কোম্পানি অনেক অর্ডার বাতিল করেছে।
বিদ্যা, বাণী ও সুরের দেবীর বন্দনার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা। সরস্বতী পূজাকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানান কর্মসূচি পালন করছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় উপাসনালয় সহ প্রায় 30টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। সকাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। নেত্রকোনায় সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি ও মন্দিরে পূজা অর্চনা হয়। কিশোরগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মন্ত্রপাঠ, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সরস্বতী পূজা উদযাপিত করা হয়। এছাড়া সাতক্ষীরা, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে সরস্বতী পূজা পালিত হয়েছে। লক্ষ্মীপুরে শিক্ষার্থী আফনান হত্যা মামলায় আওয়ামীপন্থী আইনজীবী নুরুল হুদা পাটোয়ারি এবং জহিরুদ্দিন বাবরকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদেরকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। এর আগে সকালে নুরুল হুদাকে শহরের ঝুমুর এলাকায় বাসার সামনে থেকে আদালতের সামনে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার নুরুল হুদা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, এবং বাবর জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি এবং লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। গত 4 আগস্ট শিক্ষার্থী সাদ আল আফরান হত্যা মামলায় তাদের দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ সহ নানান কর্মসূচি পালন করেছে গার্মেন্টস শ্রমিকরা। সকাল থেকে নগরীর বায়াজিৎ সড়কের চট্টগ্রামের টেকনিক্যাল মোড়ে রাস্তা অবরোধ করে আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড এবং ফ্র্যাঙ্ক অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। অবরোধ কর্মসূচির কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে অফিসমুখী লোকজন দুর্ভোগে পড়েন। 4 ঘণ্টা পর মালিক পক্ষ এবং পুলিশের আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়। 3 দিনের রিমান্ড শুনানি শেষে সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার সাবেক এই রেলমন্ত্রীকে আদালতে তোলার পরে 5 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বগুড়ার গাবতলী উপজেলার ইস্তাদা এলাকায় আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে ইস্তাদা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি ও চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়া উপস্থিত ছিলেন আরাফাত রহমান স্মৃতি সংসদের সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে 5ম দিনের মতো রাজধানীর গুলশান মহাখালী সড়ক অবরোধ করেছে কলেজটির শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন ঢাকা উত্তর সিটির বাসিন্দারা। এছাড়া পাশের ঢাকা টঙ্গী রেলপথ অবরোধ করায় বন্ধ হয়ে পড়েছে সারা দেশের রেল যোগাযোগ। নূর হোসেনের রিপোর্ট। তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা যাবে না, শিক্ষা উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাখ্যান করে 3 দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আবারও রাজধানীর মহাখালী গুলশান সড়ক অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। শিক্ষা উপদেষ্টা যে উস্কানিমূলক যে বক্তব্যটা দিয়েছে, এই উস্কানিমূলক বক্তব্যটা আমরা মানি না। আমরা চাই অনতিবিলম্বে শিক্ষা উপদেষ্টা তার এই বক্তব্যটাকে প্রত্যাহার করুক। আমাদের বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়, তো এতক্ষণ এতদিনেও তারা কিছু করতেছে না। এইখানে আমরা কতক্ষণ অবস্থান করব সেটা নির্ভর করবে রাষ্ট্রের হত্যাকর্তাদের উপর। তারা যত কালক্ষেপণ করবে আমাদের অবস্থান তত দীর্ঘায়িত হবে। শিক্ষার্থীদের বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি অবরোধ কর্মসূচির কারণে ঢাকা উত্তর সিটির বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। গুরুতর রোগী নিয়ে বিপাকে পড়েন অনেকে। বয়স্ক মানুষ নিয়ে হাসপাতালে যেতে পারছে না, সমস্যা হচ্ছে, ভোগান্তি হচ্ছে, সাধারণ মানুষের ভোগান্তি। এটা তো জনগণের ভোগান্তি, সাধারণ জনগণের তো ভোগান্তি, এটা তো মানতে হবে, কি করার আছে এখন আর। সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তিতুমীর কলেজের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এ বিষয়ে জানতে আমরা যাচ্ছি ঘটনাস্থলে। সেখানে আছেন আমাদের সহকর্মী আবির আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। আবির, অবরোধ কখন তুলে নেওয়া হতে পারে, এই বিষয়ে কি কিছু জেনেছেন, আর শিক্ষার্থীরা কি বলছে?
অবরোধ কখন তুলে নেওয়া হবে সেটি কিন্তু এখনো শিক্ষার্থীরা জানায়নি। সকাল থেকেই কিন্তু এরা অবরোধ করছে, রাস্তা অবরোধ করেছে। দুপুর 3টা নাগাদ কিন্তু তারা রেলপথ অবরোধ করেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা কিন্তু চলন্ত রেলও থামিয়ে দিয়েছে। এদিকে এই তিতুমির কলেজে বিশ্ববিদ্যালয় করার যে দাবি, এই দাবির জন্য কিন্তু এই রেলপথ অবরোধ করার জন্য ঢাকা থেকে সারা দেশের বেশিরভাগ জেলার রেলপথ বন্ধ রয়েছে, যার কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ যেটি বলছে যে এই বিভিন্ন সময় বিভিন্ন যে আন্দোলন, এই আন্দোলনের কারণে তারা নানা ভোগান্তি। ওদিকে তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা তারা বলছেন যে তাদের যে আন্দোলনটি যৌক্তিক। এছাড়া তারা 3 দফা দাবি জানিয়েছেন, তার মধ্যে একটি রয়েছে গতকাল শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে কিন্তু তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং সেই বক্তব্য তুলে নেওয়ারও কিন্তু তারা দাবি জানিয়েছেন। আরেকটি বিষয় তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই জায়গা ত্যাগ করবেন না, এবং পাশাপাশি যে সমস্ত শিক্ষার্থীরা অনশনে রয়েছেন তাদের কেউ কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছেন, আবার হাসপাতাল কিছুটা সুস্থ হলে কিন্তু তারা আবার এখানে ফিরে আসছেন। এই রেলপথের পাশাপাশি তারা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছেন। সড়ক অবরোধ করার কারণে আপনি এই যে দেখতেই পাচ্ছেন যে রাস্তায় সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, তারা পায়ে হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ আগে একজন সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলছেন যে বৃদ্ধ মানুষ, তিনি হাসপাতালেও যেতে পারছেন না। আর একটি বিষয় আপনার সাথে এই বিষয়ে যুক্ত করছি যে তিতুমির কলেজের শিক্ষার্থী কিন্তু 30,000-এরও বেশি, যেটি জানতে পেরেছি। কিন্তু তবে এখানে আন্দোলন যারা করছেন কয়েকশো হবে, তার ঠিক বেশি হবে না। উৎসুক জনতা এখানে বেশি দেখা যাচ্ছে এবং তিতুমির কলেজের শিক্ষার্থীদের এই দাবি দেওয়া মেনে না নেওয়া পর্যন্ত তারা তাদের এইখানে কর্মসূচি পালন করবেন এবং তারা তাদের এখানে অনড় আছেন। এটি ছিল সর্বশেষ আমার কাছে এখান থেকে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন সবাইকে অতিষ্ঠ করে ফেলেছে, জনগণই তাদের তুলে দিবে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে সচিবালয়ে এক বৈঠক শেষে কথা বলেন উপদেষ্টা। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন ছিল এখন তার চেয়ে ভালো, তবে কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠকে যথাযথ মর্যাদায় 21শে ফেব্রুয়ারি উদযাপনের পাশাপাশি বইমেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে। কথাটা ঠিকই বলছেন, বাট এই আমরা স্বাধীন হয়েছি কত, প্রায় 53 বছরে, যে আপনি যে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নয়ন বা উন্নতি, এটা কোন ইয়ারে হয়েছে আমি অবশ্য জানি না। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যে অবস্থায় প্রথম পেয়েছিলাম ওইটার থেকে অনেকটা উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হওয়ার অবকাশ রয়ে গেছে। আমরা একেবারে 100% স্যাটিসফাই না, এই জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কীভাবে উন্নত করা যায়। এ সময় সাংবাদিকরা জানতে চান, গেল 5 দিন ধরে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সড়ক ও রেল অবরোধে যে জনদুর্ভোগ, তা নিয়ে কি ভাবছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণে কিন্তু তাদের একসময় উঠাই দিবে এই রেল লাইনে থেকে, লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়ে চলছে। আর এটার কথা শেষ করতে দেন, এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন, কিন্তু এটাও কিন্তু আপনারা প্রকাশ করেন না। সব কিছু আপনারা ডিটেইল জানেন, কারা কারা এইটা আমি কেন বলবো, আপনারা জানেন না। এটার থেকে পরিত্রাণের উপায় তারা এই রেল লাইন ছেড়ে দিয়ে তারা তাদের ক্যাম্পাসে গিয়া যত ধরনের তাদের দাবি দেওয়া আছে তারা তাদের কর্তৃপক্ষের কাছে পেশ করুক। তিতুমির কলেজের শিক্ষার্থীদের বাকি দাবি মানা হলেও বিশ্ববিদ্যালয় করার দাবির যৌক্তিকতা নেই বলে জানান শিক্ষা সচিব। এখন পর্যন্ত তিতুমিরের এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। তবে যেহেতু আমরা একটা কমিটি করেছি, সেই কমিটি কোনো রিপোর্ট দেওয়ার আগে আমরা মন্ত্রণালয় থেকে আরেকটা কথা বলে ফেলাটা ঠিক হবে না। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে 7 কলেজের শিক্ষা কার্যক্রম চালাতে ইউজিসি গঠিত কমিটি রূপরেখা জমা দিয়েছে বলেও জানান শিক্ষা সচিব। জনগণের কেন দুর্ভোগ আর সৃষ্টি না করে। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এ বছরটি দেশের জন্য অত্যন্ত সংকটময় বছর উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কাউকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। সেই সাথে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি কমান্ড সেন্টার তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন। পবিত্র রমজান মাসকে সামনে রেখে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার প্রয়াসে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পুলিশকে নির্দেশ দেন তিনি। পাশাপাশি প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগীরা নৈরাজ্য ছড়ানো এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে বিভ্রান্তিকর হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্ক ফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। টাস্কফোর্সের আহ্বায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব এবং সদস্য সচিব করা হয়েছে বহিরাগমন অধিশাখার যুগ্ম সচিবকে। কমিটির সদস্য সংখ্যা মোট 11 জন। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত সার্বিক কার্যক্রমের সমন্বয় সাধন এবং পরামর্শ প্রদান করবে। কমিটি এই সংক্রান্ত বিষয়াদির উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান এবং প্রয়োজন বোধে সুপারিশ প্রণয়ন করতে পারবে। তাছাড়া কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তা বা ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানাতে পারবে। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিভিন্ন কোটায় উত্তীর্ণদের ভর্তি আপাতত স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের পর কোটায় উত্তীর্ণদের ভর্তি করা হবে। আজ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালকের সই করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বলা হয়, বিভিন্ন কোটায় উত্তীর্ণদের সনদ যাচাইয়ের প্রক্রিয়া শেষ হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধা এবং অন্যান্য কোটায় পাশ করা শিক্ষার্থীদের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। তাই বিভিন্ন কোটায় উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া স্থগিতই থাকবে। তাদের বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ বিমানকে একটি অথর্ব প্রতিষ্ঠান উল্লেখ করে এর আধুনিকায়ন এবং বাণিজ্যিকভাবে লাভবান করতে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এই জন্য বিমানকে 2 ভাগে ভাগ করে একটি অংশ বিদেশি সংস্থার মাধ্যমে পরিচালনার কথা বলেন তিনি। বিকেলে রাজধানীর NEC সম্মেলন কক্ষে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে গঠিত টাস্কফোর্স কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। বিনিয়োগ এবং বাণিজ্য বাড়াতে এক ছাতার নিচে সব সেবা দেওয়ার সুপারিশ করে টাস্কফোর্স। বলা হয়, সুশাসনের অভাবে থাকা ব্যাংকিং খাতের সংকট উত্তরণে প্রাতিষ্ঠানিক, আইনি ও তথ্যগত সংস্কার প্রয়োজন। এজন্য স্বাধীন এবং নিরপেক্ষ একটি শক্তিশালী BFFIU গঠনের পরামর্শ দিয়েছে টাস্কফোর্স। সুপারিশ বাস্তবায়িত হলে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করা হয়। বাংলাদেশ বিমান, যেটা একটা অথর্ব একটা প্রতিষ্ঠান, এটা সব সময় তো লসে চলে। বাংলাদেশ বিমানকে একটা আধুনিক বাণিজ্যিকভাবে লাভবান এয়ারলাইন্সে তৈরি করা। বাংলাদেশ বিমানের যত অ্যাসেট আছে এগুলোকে একদম অর্ধেক করে দিয়ে একটাকে একদম বিদেশিদের ম্যানেজমেন্টে দেওয়া। 24 ঘন্টার মধ্যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে সংস্কার করার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন। দুপুরে মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান সংগঠনের নেতারা। বক্তারা বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের যেই সূচক দেখা যায় তা সূচক নয়, এটা আলাদিনের চিরাগ। কখনো সূচক উজ্জীবিত হয় না, শুধু নেতিবাচক প্রভাব দেখা যায়। যারা পূর্বের ক্ষতিগ্রস্ত ছিল তারা পূর্বের টাকা পুনরুদ্ধারে এসে আবারও সর্বশান্ত হচ্ছে বলে জানান বক্তারা। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর। অবিলম্বে তার পদত্যাগের দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে একজন অযোগ্য, অথর্ব এবং ফ্যাসিস্ট হাসিনার দোসর। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে অনতিবিলম্বে আজকে তাকে অপসারণ করে যোগ্য ব্যক্তিকে সেখানে নেওয়া হোক। এশিয়ান হকি ফেডারেশন AHF কাপের জন্য জাতীয় দলের প্রধান কোচ করা হয়েছে মামুনুর রশিদকে। এক বিবৃতিতে হকি ফেডারেশন আনুষ্ঠানিকভাবে কোচের নাম ঘোষণা করেছে। সহকারী কোচ করা হয়েছে মশিউর রহমান বিপ্লবকে।
ট্রেনার থাকছেন আলমগীর ইসলাম। AHF কাপে আগের 4 বার খেলে প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এপ্রিলে জাকার্তায় বসতে চলা এই টুর্নামেন্টের জন্য কোচ চূড়ান্ত করতে সাক্ষাৎকারের আয়োজন করে ফেডারেশন। ডাক পাওয়া 11 জনের মধ্যে সাক্ষাৎকার দেন 8 জন। জাতীয় দলের সাবেক ডিফেন্ডার এবং অধিনায়ক মামুন সিনিয়র দলে 2015 সালে দায়িত্ব পালন করেন। ক্যাম্প শুরুর আগে 20 ফেব্রুয়ারি ফিটনেস টেস্ট হবে খেলোয়াড়দের।